ফুটবল দ্য বিউটিফুল গেম, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যদি লুকিয়ে থাকে এক কুৎসিত সত্য, লিওনেল মেসি বা দিয়েগো ম্যারাডোনার জাদুকরী বাঁপায়ের গল্পের পেছনে যদি লেপ্টে থাকে ক্ষমতার অপব্যবহার, নোংরা রাজনীতি আর নিখুঁত সব ষড়যন্ত্র। আজ আমরা প্রবেশ করব আর্জেন্টিনা ফুটবলের সেই অন্দরমহলে, যেখানে খেলাটা শুধু আর মাঠের মধ্যে সীমাবদ্ধ নেই, যেখানে ফুটবল দল কোনো সাধারণ স্পোর্টস টিম নয়, বরং কাজ করেছে এক সুসংগঠিত মাফিয়া সিন্ডিকেটের মতো। কখনো সামরিক জান্তার প্রোপাগান্ডা, কখনো রেফারির চোখে ধুলো দেওয়া, আবার কখনো ফিফার ব্লুপ্রিন্ট। এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব এমন সব তথ্য যা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, আর্জেন্টিনার এই সাফল্যগুলো কি আসলেই ক্রীড়া নৈপুণ্য, নাকি পর্দার আড়ালের এক নোংরা খেলা। সময়টা ১৯৭৬ সাল। আর্জেন্টিনায় ক্ষমতা দখল করল সামরিক জান্তা সরকার, যার নেতৃত্বে ছিলেন জেনারেল হর্হে রাফায়েল ভিদেলা। শুরু হলো এক নির্মম স্বৈরাচারী শাসন। জন্ম নিল অপারেশন কন্ডোর, যার মূল লক্ষ্য ছিল সরকারের বিরোধীদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া। প্রতিদিন গুম হচ্ছিল হাজার হাজার রাজনৈতিক কর্মী, ছাত্র আর সাধারণ মানুষ, যাদের বলা হতো লস দেসাপারেসিডোস। আন্তর্জাতিক মহলে যখন ভিদেলার সমালোচনা তুঙ্গে, দেশের ভেতরে যখন বারুদ জমছে, তখন এই স্বৈরাশাসক বেছে নিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ফুটবল। ১৯৭৮ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল আর্জেন্টিনা। ভিদেলার কাছে এটি শুধু একটি টুর্নামেন্ট ছিল না, এটি ছিল রক্তের দাগ ঢাকার এক নিখুঁত প্রোপাগান্ডা মেশিন। কিন্তু এই টুর্নামেন্ট জিততে তারা কত দূর পর্যন্ত গিয়েছিল? দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ, শক্তিশালী পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সমীকরণ বলছে ফাইনালে যেতে হলে স্বাগতিকদের ৪ গোলের বিশাল ব্যবধানে জিততে হবে। কিন্তু মাঠে যা ঘটল তা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। পেরু যেন ইচ্ছে করেই গোল হজম করতে শুরু করল। আর্জেন্টিনা জিতল ৬-০ ব্যবধানে। ম্যাচ শেষ হতেই ফাঁস হতে থাকে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। অভিযোগ ওঠে, ম্যাচটি ছেড়ে দেওয়ার বিনিময়ে পেরু সরকারের কাছে ৩৫,০০০ টন গম পাঠিয়েছিল আর্জেন্টিনার সামরিক জান্তা। আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাংকে আটকে থাকা পেরুর $৫০ মিলিয়ন তহবিল রাতারাতি ছেড়ে দেওয়া হয়। এমনকি পেরুর ১৩ জন রাজনৈতিক বন্দীকেও মুক্তি দেওয়ার চুক্তি হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি দেন পেরুর খেলোয়াড়রা। ম্যাচের ঠিক আগে স্বয়ং জেনারেল ভিদেলা এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সশস্ত্র রক্ষী নিয়ে পেরুর ড্রেসিং রুমে প্রবেশ করেন। তারা খেলোয়াড়দের ল্যাটিন আমেরিকার ভ্রাতৃত্ববোধের কথা স্মরণ করিয়ে দেন। এটি কি নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল, নাকি এক নীরব মৃত্যু হুমকি? পেরুকে পার করার পর ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু ম্যাচ শুরুর আগেই শুরু হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ। ডাচ টিম বাসকে স্টেডিয়ামে আনা হয় দীর্ঘ এবং ভুল পথ ঘুরিয়ে, যাতে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। মাঠে নামার পর শুরু হয় আরেক নাটক। ডাচ খেলোয়াড় রেনে ফন ডি কারকফের হাতে একটি প্লাস্টার ছিল, যা তিনি আগের ম্যাচগুলোতেও ব্যবহার করেছিলেন। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক ড্যানিয়েল পাসারেলা রেফারিকে চাপ দিতে থাকেন ওই প্লাস্টার নিয়ে। ম্যাচ শুরু হতে দেরি হয়, ডাচ খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হয়। রেফারির উপর ছিল চরম রাজনৈতিক চাপ। ভিআইপি বক্সে বসে থাকা জেনারেল ভিডেলার দিকে তাকিয়ে কোনো রেফারির পক্ষে কি নিরপেক্ষ বাঁশি বাজানো সম্ভব ছিল? ডাচরা আজও বিশ্বাস করে ওই বিশ্বকাপ তাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছিল। একটি জাতির প্রথম বিশ্বকাপ জয় কি তবে পুরোটাই এক সাজানো নাটক ছিল? ১৯৮২ সাল, ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের কাছে যুদ্ধে চরম অপমানজনকভাবে হেরে যায় আর্জেন্টিনা। ৪ বছর পর ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দেশ। এটি আর কোনো ফুটবল ম্যাচ ছিল না, এটি ছিল এক যুদ্ধক্ষেত্র। আর সেই যুদ্ধের সেনাপতি দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। ম্যাচের ৫১ মিনিটে ঘটল ফুটবল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত প্রতারণা। ম্যারাডোনা লাফিয়ে উঠে হাত দিয়ে বল জালে জড়ালেন। ইংলিশ খেলোয়াড়রা রেফারির কাছে ছুটে গেলেন, কিন্তু রেফারি আলী বিন নাসের বা লাইন্সম্যান কেউই সেটি দেখেননি। ম্যাচ শেষে ম্যারাডোনা নির্লজ্জের মতো ঘোষণা করলেন, গোলটি কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাতের ছোঁয়ায় হয়েছে। একেই বিশ্ব চেনে হ্যান্ড অফ গড নামে। পরে ম্যারাডোনা নিজেই স্বীকার করেন, এটি ছিল ফকল্যান্ড যুদ্ধে মারা যাওয়া আর্জেন্টাইন ভাইদের জন্য এক মধুর প্রতিশোধ। একই ম্যাচে ম্যারাডোনা তার জাদুকরী বাঁ পায়ে করেন গোল অফ দ্য সেঞ্চুরি, এক অদ্ভুত বৈপরীত্য। চরম জিনিয়াস এবং চরম প্রতারণা দুটোই এক ফ্রেমে বন্দী। কিন্তু প্রশ্ন হল, প্রতারণা করে জেতা একটি গোলকে কি ঈশ্বরের হাত বলে জায়েজ করা যায়? আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে ডার্ক আর্টস বা নোংরা কৌশলের একটা আলাদা জায়গা রয়েছে। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস বিলার্দো ছিলেন এই শিল্পের মাস্টারমাইন্ড। প্রতিপক্ষকে ঘায়েল করতে শুধু ট্যাকটিক্স নয়, তিনি বিশ্বাস করতেন কুসংস্কারে।
বলা হতো বিলার্দোর দল প্রতিপক্ষকে মানসিকভাবে ধ্বংস করতে যে কোনো পর্যায়ে যেতে পারে। আর এই মানসিকতারই সবচেয়ে ভয়ঙ্কর রূপ বিশ্ব দেখল ১৯৯০ সালের বিশ্বকাপে। ২৪ জুন ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনা। ম্যাচ চলাকালীন একটি ফাউল হলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এই সময় আর্জেন্টিনার মেডিকেল স্টাফরা মাঠে প্রবেশ করেন। ব্রাজিলের তারকা ডিফেন্ডার ব্রাঙ্কো তৃষ্ণার্ত হয়ে আর্জেন্টিনার স্টাফের কাছ থেকে একটি পানির বোতল নিয়ে পানি পান করেন। আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। পানি পানের কিছুক্ষণ পরই ব্রাঙ্কো মাঠে টলতে শুরু করেন। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। অভিযোগ ওঠে ওই বোতলের পানিতে মেশানো ছিল শক্তিশালী ট্র্যাঙ্কুইলাইজার বা ঘুমের ওষুধ। ব্রাজিল ম্যাচটি ১-০ গোলে হেরে যায়। বছরের পর বছর এই ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ২০০৪ সালে একটি টিভি শোতে এসে স্বয়ং ম্যারাডোনা হাসতে হাসতে স্বীকার করেন যে হ্যাঁ, ব্রাঙ্কোকে আমরা পবিত্র জল খাইয়েছিলাম, যার মধ্যে ওষুধ মেশানো ছিল। যদিও পরে কোচ বিলার্দো এটি অস্বীকার করেন, কিন্তু ম্যারাডোনা এবং তৎকালীন কিছু স্টাফের স্বীকারোক্তি এই ঘটনাকে ফুটবল ইতিহাসের অন্যতম জঘন্য স্ক্যান্ডালে পরিণত করেছে। জয়ের জন্য একটি দল কি প্রতিপক্ষের প্রাণ নিয়েও ছিনিমিনি খেলতে পারে? শুধু অতীত নয়, আধুনিক ফুটবলেও আর্জেন্টিনার পিছু ছাড়েনি বিতর্ক। বিশ্লেষকদের একটা বড় অংশের দাবি, যুগ যুগ ধরে রেফারিরা আর্জেন্টিনাকে এক ধরনের সফট স্পট বা বাড়তি সুবিধা দিয়ে আসছে। কখনো সামান্য ট্যাকেলেই প্রতিপক্ষকে লাল কার্ড দেখানো, কখনো অফসাইডের সূক্ষ্ম মার্জিনে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া, আবার কখনো ডি বক্সের ভেতর ডাইভ দেওয়া সত্ত্বেও পেনাল্টি উপহার দেওয়া। সমালোচকরা বলেন, ফুটবলের গ্ল্যামার ধরে রাখতে আর্জেন্টিনার মতো দলকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখাটা আয়োজকদের জন্য লাভজনক। কিন্তু এই দাবিগুলোর পেছনের আসল সত্যটা কি? আধুনিক ভিএআর প্রযুক্তি আসার পরও কি এই ফেভারিটিজম বন্ধ হয়েছে, নাকি তার রূপ নিয়েছে আরও সূক্ষ্ম এক ষড়যন্ত্রে? কাতার বিশ্বকাপ ২০২২, লিওনেল মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ। টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনা পেল রেকর্ড ৫টি পেনাল্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল পণ্ডিতদের ড্রয়িং রুম, সবখানে ছড়িয়ে পড়ল এক নতুন তত্ত্ব, ফিফার স্ক্রিপ্ট। অভিযোগ উঠল, ফিফা এবং কাতার কর্তৃপক্ষ মিলেই পুরো টুর্নামেন্টটি এমনভাবে সাজিয়েছে যাতে মেসি বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারেন। কারণ মেসির হাতে বিশ্বকাপ মানেই স্পন্সরদের কোটি কোটি ডলারের মুনাফা। সৌদি আরব, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্স প্রতিটি বড় ম্যাচেই পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। যদিও স্বাধীন রেফারিং এক্সপার্টসরা দেখিয়েছেন যে আর্জেন্টিনার পেনাল্টিগুলোর বেশিরভাগই টেকনিক্যালি বৈধ ছিল, কিন্তু তাতে কি সমালোচকদের মুখ বন্ধ হয়েছে? মোটেও না। কারণ যে দলের অতীত এত অন্ধকার, তাদের বর্তমানকে কি এত সহজে বিশ্বাস করা যায়? আর এই বিতর্কের রেশ এসে পড়েছে চলতি ২০২৬ বিশ্বকাপেও। সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া ঘটনাটি ফুটবল বিশ্বকে আবারও হতবাক করেছে। লিওনেল মেসি প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে স্পষ্টভাবে ফাউল করার পরও রেফারি বা ভিএআর তাকে কোনো কার্ড দেখায়নি। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ হয়। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ ভক্ত, সবার একটাই প্রশ্ন, ফুটবল মাঠে কি নিয়ম সবার জন্য সমান নয়? কেন বারবার এই একটি দলকে, এই একজন খেলোয়াড়কে ভিএআর এবং রেফারিরা প্রোটেকশন দিয়ে থাকে? এটি কি শুধুই হিউম্যান এরার, নাকি স্পন্সরদের চাপে ফিফার নীরব নির্দেশিকা? টুর্নামেন্টের সবচেয়ে বড় স্টারকে সাসপেনশন থেকে বাঁচানোর এই নির্লজ্জ প্রয়াস কি প্রমাণ করে না যে ফুটবল আজ একটি কর্পোরেট মাফিয়া সিস্টেমে পরিণত হয়েছে? ফুটবল আজ আর শুধু ২২ জনের খেলা নয়, এটি বিলিয়ন ডলারের এক ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সোনার ডিম পাড়া হাঁস হল মেসি আর আর্জেন্টিনা। ফিফা, কনমেবল, ব্রডকাস্টার এবং গ্লোবাল স্পন্সররা খুব ভালো করেই জানে, আর্জেন্টিনা যদি টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে টিভি রেটিং ধসে পড়বে, স্পন্সরশিপের কোটি কোটি ডলার লোকসান হবে। কাঠামোগতভাবে কি বড় দলগুলো বাড়তি সুবিধা পায়? হ্যাঁ, স্পোর্টস ইকোনমিস্টরা প্রমাণ করেছেন যে রেফারির অবচেতন মন সবসময় বড় স্টার এবং বড় মার্কেট ভ্যালু থাকা দলগুলোর পক্ষেই কাজ করে। আর্জেন্টিনা কি সেই কাঠামোগত দুর্নীতির সবচেয়ে বড় সুবিধাভোগী? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ১৯৭৮ সালে পেরুকে ঘুষ দেওয়া বা রাজনৈতিক বন্দী মুক্তির ঘটনাগুলো এখন অনেকটাই প্রমাণিত সত্য। ১৯৮৬ সালের ম্যারাডোনার হ্যান্ড অফ গড বা ১৯৯০ সালের ব্রাঙ্কোর বোতলে ওষুধ মেশানোর ঘটনা তো স্বয়ং খেলোয়াড়রাই স্বীকার করেছেন। তবে ২০২২ সালের ফিফার সাজানো স্ক্রিপ্টের দাবিগুলো হয়তো কেবলই ফ্যান থিওরি, আর ২০২৬ সালের রেফারির প্রোটেকশন হয়তো কর্পোরেট ফুটবলের কাঠামোগত সুবিধা। ফুটবলকে আমরা ভালোবাসি, আমরা কাঁদি, আমরা হাসি। আর্জেন্টিনার জার্সির ওই আকাশী সাদা রঙে মিশে আছে কোটি মানুষের আবেগ। মেসি বা ম্যারাডোনার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা এই গ্রহের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের কাতারে। কিন্তু ইতিহাস বড়ই নির্মম। যখন সেই ইতিহাসের পাতা উল্টানো হয়, তখন সোনালি ট্রফির নিচ থেকে বেরিয়ে আসে নোংরা কাদা, রক্ত আর প্রতারণার দাগ।
সামরিক জান্তার প্রোপাগান্ডা থেকে শুরু করে প্রতিপক্ষকে ওষুধ খাইয়ে অজ্ঞান করা কিংবা আধুনিক ফুটবলে রেফারির অদৃশ্য আশীর্বাদ, আর্জেন্টিনার এই ফুটবল সাম্রাজ্য কি তবে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য মাফিয়া সিস্টেমের ওপর? প্রশ্নটা আপনার কাছেই রেখে গেলাম। যখন শত কোটি মানুষ টিভির পর্দায় ফুটবল দেখে, তখন কি তারা আসলে এক বিশুদ্ধ ক্রীড়া নৈপুণ্য দেখছে, নাকি পূর্ব পরিকল্পিতভাবে সাজানো কোনো ইতিহাস?